গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা স্টেশন পঞ্চম এবং শেষ খণ্ড। রাতে বাবার ব্যথা খুবই বাড়ল। তিনি ছটফট করতে লাগলেন। রহমান চাচা ডাক্তারকে খবর দিয়ে আনলেন। ডাক্তার সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, সদর হাসপাতালে নেওয়া উচিত। অ্যাপেন্ডিক্স বার্স্ট করলে এমন হয়, আবার ধরেন আলসারও হতে পারে। পাকস্থলী ফুটা হয়ে গেছে। কুসুমাপু বলল, আপনার হাতে কোনো চিকিৎসা নাই? ডাক্তার সাহেব বললেন, ঘুম চিকিৎসা আছে, ঘুম পাড়িয়ে দিতে পারি। ঘুম ভাঙলে আবার ব্যথা শুরু হবে। দিন, আপাতত ঘুম পাড়িয়ে দিন। ডাক্তার সাহেব 4টা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে গলা অস্বাভাবিক নিচু করে বললেন, আমার আসল সন্দেহ ক্যান্সার। পুরাতন ব্যাধির কথা বললেন তো, পুরাতন ব্যাধি একটাই, ক্যান্সার। হ্যাজ নো অ্যান্সার। হয়ে গেলে উপায় নাই। ডাক্তার কবিরাজ গুলে খাইয়ে দিলেও কোনো লাভ নাই। ডাক্তার কবিরাজ হজম হয়ে যাবে, ক্যান্সারের কিছু হবে না। আজ সারাদিন জাপানি ইঞ্জিনিয়ারের কোনো খোঁজ ছিল না। তার কাছে আবারও ইন্সপেকশন টিম এসেছে। ক্রেন চালক জামশেদ দলবল নিয়ে ইন্সপেকশন টিমের সঙ্গে এসেছে। শুধু তাই না, এবার দলের সাথে সত্যিকার বিদেশি ইঞ্জিনিয়ারও একজন এসেছেন। মগরা ব্রিজের রিপেয়ারের কাজ চীন সরকারের সাহায্যে হচ্ছে বলেই একজন চীনাম্যান এসেছেন। চীনাম্যানের নাম আংতাং বা এই রকম কিছু। ব্রিজের রিপেয়ারের কাজ যতদিনই চলবে ততদিনই তিনি এখানে থাকবেন। জাপানি ইঞ্জিনিয়ার চীনাম্যানকে নিয়ে রাতে আমাদের বাসায় খেতে এলেন। বাবার অবস্থা দেখে দুজনই হতভম্ব। বাবা এই অসুস্থ অবস্থায়ও বিনয়ে গলে গিয়ে বারবার বলতে লাগলেন, ভেরি হ্যাপি, মাই হ্যাপিনেস হ্যাজ নো বাউন্ড, প্লিজ হ্যাভ রাইস। উই আর পিওর বেঙ্গল, অনলি রাইস অ্যান্ড কারি, নাথিং এলস। চীনাম্যান বোধহয় ইংরেজি জানে না। বাবার প্রতিটি কথায় হাসি মুখে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। তারপর চাটা কিছুই না খেয়ে চলে গেল। বাবার পেট ব্যথা বাড়তেই থাকলো। ডাক্তারের দেয়া ঘুমের ওষুধে কিছু হলো না। জাপানি ইঞ্জিনিয়ার আবারও ডাক্তার সাহেবকে ডেকে আনতে পাঠালেন। তিনি ফিরলেন ডাক্তার না নিয়ে। ডাক্তার সাহেব উত্তর পাংশায় কলে গিয়েছেন, রাতে ফিরবেন না। রহমান চাচা ডাক্তার নিয়ে না ফিরলেও ভালো খবর নিয়ে ফিরলেন। ম্যাট্রিকের রেজাল্ট হয়েছে, কুসুম আপু পাশ করেছে। কুসুম আপু বলল, পাশ তো অনেক রকম, আমি কি রকম পাশ করলাম? রহমান চাচা বললেন, সেটা মা আমি জানি না, পাশ করেছো এইটা জানি। পাশ করেছো এর জন্যই আল্লাহর দরবারে শকর গুজার করো। তোমার ভাই রঞ্জু ফেল করেছিল, সে ছেলে হইয়াও কিন্তু পাশ দিতে পারে নাই। তার বুদ্ধিও কোনো অংশে কম না, বরং অত্যাধিক বেশি। ছোট থেকে তারে আমি দেখেছি। এই অঞ্চলে এমন কোনো ছেলে ছিল না যে তার সাথে মার্বেল খেলায় পারে। 2টা মার্বেল একটার গায়ে একটা লাইগে আছে। এর মধ্যেও তুমি যদি বলো পশ্চিমারটারে মার, হ্যাঁ পশ্চিমারটারেই মারব। কুসুমাপু বিরক্ত হয়ে বলল, আমি যে পাশ করেছি এইটাই আপনাকে কে বলল? কেউ বলে নাই। আমি গাঁজাখোর মানুষ, আগ বাড়াইয়া কে আমারে খবর দিব? তাহলে জানলেন কিভাবে? বাজারে আলোচনা। কি অদ্ভুত কথা, আমি পাশ করেছি না ফেল করেছি এটা নিয়ে বাজারে আলোচনা হবে কেন? সেইটা তো আম্মাজি আমি জানি না, আলোচনা হইতেছে শুনছি। বিশ্বাস করো না করো আপনার বিবেচনা। আমি গাঁজাখোর। গাঁজাখোর যে কথাই কয় মনে হয় মিথ্যা। এইটা হইল গাঁজাখোরের কপাল। মদখোরের কপাল আবার ভালো। মদখোর যাই কয় সবাই ভালো, সত্য কথা বলতেছে। রহমান চাচা সত্যি কথাই বলেছিল। কুসুম আপু পাশ করেছে এবং তার পাশ নিয়ে বাজারে আলোচনা হচ্ছে। কুসুম আপু খুব সাধারণ পাশ করেনি। ঢাকা বোর্ডে ছেলে মেয়ে সবার মধ্যে 4th হয়েছে। লেটার পেয়েছে 6টা। বিন্দুবাসিনী স্কুলের হেডমাস্টার সাহেব তার স্কুলের সব শিক্ষকদের নিয়ে রাত 9টার সময় চলে এলেন। তিনি আরও আগেই আসতেন, শ্যাকরার দোকানে গোল্ড মেডেল বানাতে গিয়ে দেরি হয়ে গেল। গোল্ড মেডেলটা
হেডমাস্টার সাহেব নিজ খরচায় দিচ্ছেন। তার মায়ের নামে মেডালের নাম মোসাম্মত মনোয়ারা খাতুন স্বর্ণপদক। এই স্বর্ণপদক শুধুমাত্র বিদ্যুবাসিনী স্কুলের মেয়েদের জন্য প্রযোজ্য। এই স্কুলের কোনো মেয়ে যদি বোর্ডে 10 জনের মধ্যে থাকতে পারে তবেই সেই পদক পাবে। বাবার পেটে ব্যথা সেরে গেল। তিনি গা ঝাড়া দিয়ে উঠে বসলেন। জাপানি ইঞ্জিনিয়ার যে ব্যস্ততা দেখালেন তাও দেখার মতো। এত বড় সুসংবাদ নিয়ে লোকজন আসছে, তাদের শুধু মুখে দেয়া যায় না। তিনি আমাকে নিয়ে মিষ্টি আনতে গেলেন। শুধু মিষ্টি না, চা পাতা, চিনি এবং চায়ের দুধও কেনা হলো, এবং জাপানি ইঞ্জিনিয়ার নিজেই চা বানাতে রান্নাঘরে ঢুকে গেলেন। রহিমা ফুপু একবার শুধু বলেছিলেন, ছি ছি, আপনি কেন? জাপানি ইঞ্জিনিয়ার গম্ভীর মুখে বললেন, আপনি শুধু দেখুন, চা আমি ভালোই বানাতে পারি। একা একা দীর্ঘদিন চা বানিয়ে এমন এক্সপার্ট হয়েছি। জাপানে আমি একবার কম্পিটিশনে চা বানিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। শ্রীলঙ্কার এক ছেলে, আমি পাকিস্তানের একজন, ইন্ডিয়ার মাদ্রাজের একজন, আরেকজন জাপানি মেয়ে, এই 5 জনের মধ্যে কম্পিটিশন। যার চা সবচেয়ে ভালো হবে সে পাবে 1000 ইয়েন। জাজ ছিলেন ব্রিটিশ এক ভদ্রলোক। 1000 ইয়েন আমিই পেয়েছিলাম। অন্য সময় জাপানি ইঞ্জিনিয়ার মিনিটে মিনিটে কুসুমাপুর খোঁজ করেন। আজ তা করছেন না। মহানন্দে চা বানাচ্ছেন। আমি তার হেল্পার। আজ আমার সঙ্গেই গল্প করছেন, আগ্রহ নিয়েই গল্প করছেন। গল্পের বিষয়বস্তু অবশ্য কুসুমাপু। বুঝলে টগর, তোমার বোন যখন ব্রিজের ওপর ঝাঁপ দিল তখনই আমি বুঝেছি এই মেয়ে সাধারণ মেয়ে না। এই মেয়ে হলো মাকিওকি টাইপ। মাকিওকি কি তা তো জানো না? মাকিওকি হলো যারা প্রতিভাজনিত কারণে এক্সেন্ট্রিক। মাকিওকি একটা জাপানি শব্দ। ভালো কথা, এক্সেন্ট্রিক শব্দের মানে জানো? এক্সেন্ট্রিক ইংরেজি শব্দ, এর মানে বায়ুগ্রস্ত। ঠিক পাগল না, আবার ঠিক সুস্থও না। ছোটদের সঙ্গে গল্প করার এই হলো সমস্যা। প্রতিটি স্টেপ ব্যাখ্যা করে করে এগুতে হয়। গল্পের মূল ফ্লো যায় নষ্ট হয়ে। আমি কি ঠিক করেছি জানো? আমি ঠিক করেছি কুসুমকে ম্যাথমেটিক্স পড়াবো। ম্যাথ বিষয় সবার মধ্যে অকারণ ভীতি কাজ করে। ভালো ছেলেমেয়েরা আবার অন্যদের কাছে শুনে কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স এইসব পড়তে চায়। সায়েন্সের মূল বিষয় হলো ম্যাথ। জি, যদিও ম্যাথ কিন্তু বিজ্ঞান না, এই ভুলটা সবাই করে। ম্যাথ বললেই মনে করে সায়েন্স। ম্যাথ হলো বিজ্ঞানকে বোঝার একটা টুল। টুল মানে জানো? জি না, টুল মানে যন্ত্রপাতি। ও, কুসুমের সঙ্গে কথা বলতে হবে, দেখি সে রাজি হয় কি না। অবশ্য আমি যা বলবো তাতেই সে রাজি হবে। না, রাজি হবে না, উল্টো হবে। কুসুম আপু যা বলবে তাতেই আপনি রাজি হবেন। কেন? কারণ কুসুম আপুর শরীরে একটা বিশেষ চিহ্ন আছে। এই চিহ্ন যার শরীরে থাকে সব পুরুষ তার কথা শুনে। তোমাকে কে বলেছে? কুসুম আপু। চিহ্নটা কি? চিহ্নটা কি আপনাকে বলা যাবে না। জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের বোধহয় সারা রাত গল্প করার পরিকল্পনা ছিল। তিনি তা করতে পারলেন না। সাইড থেকে তাকে নেবার জন্যে লোক এসেছে। চীনাম্যানের সঙ্গে ক্রেইনের ড্রাইভার জমশেদের কি নাকি গণ্ডগোল হয়েছে, সিরিয়াস ঝামেলা হচ্ছে। তিনি না গেলেই না। এত বড় একটা পাশ করার পরেও কুসুম আপু খুব স্বাভাবিক, যেন তার কিছুই হয়নি। রহিমা ফুপু বললেন, কিরে, মেডেলটা খুলে রাখলি কেন? গলায় দে। কুসুম আপু বলল, আমি কি বিড়াল যে গলায় ঘণ্টা বেঁধে ঘুরব? এটা সোনার মেডেল, এটা ঘণ্টা নাকি? কুসুম আপু আমাকে ঘুম থেকে তুলল, ফিসফিস করে বলল, আজ একটা আনন্দের ঘটনা ঘটেছে, সেই উপলক্ষে তোকে আমি আমার চিহ্নটা দেখাবো। কি দেখতে চাস? ভ্যাবদার মতো বসে থাকবি না, দেখতে চাইলে মাথা নাড়। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কুসুম আপু সঙ্গে সঙ্গে বলল, আজ না, আরেক দিন। মাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভাইয়া ফিরে এসেছে। ভর্তির ব্যাপারে কোনো সমস্যা হয়নি।
জাপানি ইঞ্জিনিয়ারের বন্ধু সব করিয়ে দিয়েছেন এবং ভাইয়াকে ডেকে বলেছেন, তুমি কোনো দুশ্চিন্তা করবে না, তোমার মায়ের ভালো চিকিৎসা হবে। তার অবস্থার উন্নতি অবনতি যাই হয় আমরা চিঠি দিয়ে জানাবো। হাসপাতালের খাওয়া দাওয়ার সমস্যা আছে, করার কিছু নেই। হেড আয়াকে কিছু টাকা পয়সা দিয়ে যাও, বাইরে থেকে এটা সেটা কিনে খাওয়াবে। এদেরকে হাতে রাখা ভালো, রোগীর আসল দেখাশোনা এরাই করে। ভাইয়া হেড আয়ার হাতে 500 টাকা এবং হেড নার্সের হাতে 500 টাকা দিয়ে এসেছে। বাবা বললেন, এত টাকা তুই পেয়েছিস কোথায়? অফিসের টাকা। অফিসের 1200 টাকা আমার কাছে ছিল, আমার কাছ থেকে টাকাটা নিয়ে দিয়ায়। ভাইয়া বলল, আচ্ছা। অফিসে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না। অফিসে যাবার ব্যাপারে তার আর উৎসাহ নেই। অনেক বেলা পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে যায় চা খেতে। চা খেয়ে চলে আসে স্টেশনে। স্টেশনে এসে রেল লাইনে পা রেখে ঝিম ধরে বসে থাকে। দূর থেকে দেখলে মনে হয় টেলিগ্রাফের তারে কাক বসে আছে। কাকরা যেমন মাথা ঝাঁকায়, ভাইয়াও মাথা ঝাঁকায়। রহমান চাচার ধারণা, রেল লাইনে বসে থাকা খুবই অলক্ষণ। কেউ ঘন ঘন রেল লাইনে বসলে রেল লাইন তাকে চিনে ফেলে। নিশি রাতে ডাকাডাকে শুরু করে। রেল লাইনের ডাক নিশি ডাকের মতোই মারাত্মক। রেল লাইন মানুষটাকে ডেকে ঘর থেকে বের করবে, তারপর ভুলিয়ে ভালিয়ে কোনো এক নিশুতি রাতে তাকে কাছে টানবে। বেচারা ঘোরের মধ্যে লাইন ধরে হাঁটতে থাকবে, বুঝতেও পারবে না পেছন থেকে ঝড়ের গতিতে আসছে চিটাগং মেইল কিংবা বাহাদুরাবাদ এক্সপ্রেস। সে ট্রেনের শব্দ ঠিকই শুনবে, কিন্তু ভাববে বাতাসের শব্দ। ট্রেনের ড্রাইভার যখন বাঁশি বাজাবে, সেই শব্দও তার কানে যাবে, কিন্তু সে ভাববে বনের ভেতর থেকে শীষ পাখি শীষ দিচ্ছে। শীষ পাখিরা ট্রেন লাইনের আশেপাশে বন জঙ্গলে থাকে। তারা অবিকল রেল ইঞ্জিনের বাঁশির মতো শীষ দেয়। ভাইয়ার যে চাকরি নেই বলেই ঝিম ধরে রেল লাইনে বসে থাকে, এটা প্রথম ধরতে পারলেন বাবা। আমি স্কুল ছুটির পর স্টেশনে বাবা কি করছেন দেখতে গিয়েছি। বাবা বললেন, জানালা দিয়ে দেখতো রঞ্জু গাধাটা রেল লাইনের ওপর বসে আছে কিনা। আমি বললাম, হ্যাঁ। কি করছে? ঘাস চিবাচ্ছে। ওর ঘটনা কি জানিস কিছু? না। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, গাধাটার হয় কোনোখানে প্রেম মহব্বত হয়েছে কিংবা চাকরি চলে গেছে, দুটার একটা। দুই ক্ষেত্রেই একটা লক্ষণ। চল খোঁজ নিয়ে আসি। ভাইয়া দূর থেকে আমাদের দেখে ঘাস চিবানোয় আরও মন দিল। নড়াচড়াও শুরু করলো। হুট করে উঠে উল্টো দিকে হাঁটা দিতে পারে। বাবা তার আগেই বললেন, রঞ্জু, তোর কি চাকরি চলে গেছে? ভাইয়া বলল, হুম। চাকরিটা গেল কেন? চুরি করেছিস? বিদেশি এক বুড়ির লেজ ধরে কিছুদিন ঘুরলি, তার ব্যাগ সাফাই করেছিস? ভাইয়া জবাব দিল না, আহত চোখে তাকিয়ে রইল। বাবা ভাইয়ার আহত দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, কোন ধরনের চুরি করেছিস সেটা বল। ছোট চুরি, মাঝারি চুরি, না পুকুর চুরি? চুরি করি নাই। এখন করিস নাই, বড় হয়ে করবি। তোর চেহারার ভেতরেই একটা চোর চোর ভাব চলে এসেছে। যাই হোক, পুত্র হিসাবে তোকে একটা উপদেশ দেই। চুরি করলে বড় চুরি করবি। ছোট চুরি, যেমন পকেট মার করে ধরা পড়লে শক্ত মার খাওয়া লাগে। মাঝারি চুরি করলে মার খেতে হয় না, জেল খাটতে হয়। বড় চুরি করলে সমাজে সম্মান আছে, কাজেই বড় চুরি করাটা ভালো। বলতে বলতে বাবা বসে পড়লেন। এটা একটা অলক্ষণ। বাবার বসে পড়ার দুটা অর্থ। এক, তিনি ক্রমাগত কথা বলা শুরু করবেন। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন। দুই, বাবার পেটের ব্যথাটা শুরু হয়েছে। এখন পেটে ব্যথা শুরু হলে কিছুক্ষণ বসা থেকেই তিনি শুয়ে পড়বেন। তখন তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যেতে হবে। তারপর, রঞ্জু, বল কি ঠিক করলি? ছোট চুরি করবি না বড় চুরি? ভাইয়া বিড়বিড় করে বলল, আমি দোকান দেব। দোকান দিবি? বাহ, ভালো তো, বিজনেসম্যান। দোকানটা কিসের?
চায়ের দোকান, ভাতের দোকান। দোকান দিতে টাকা লাগে, টাকাটা তোকে কে দিবে? টাকার জোগাড় হয়েছে। তুই দেখি বিরাট লায়ক হয়ে গেছিস, সব নিজে নিজে জোগাড় করতে পারিস। জোগাড়টা করলি কিভাবে সেটা বল, যদি বলতে অসুবিধা না থাকে। কুসুম দিয়েছে। কুসুম? 15,000 টাকা দিয়েছে। বাবা চুপ করে গেলেন। কোটের পকেট থেকে সিগারেট বের করে মুখে দিতে গিয়েও দিলেন না, ঢোক গিললেন। কুসুম আপুর টাকা আছে, তার বাবা প্রায়ই তাকে টাকা পাঠান। কুসুম আপু একটা টাকাও খরচ করে না। ভাইয়া বলল, তোমার কি ব্যথাটা শুরু হচ্ছে? বাবা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ব্যথাটা শুরু হবার সঙ্গে সঙ্গে বাবা মূর্তির মতো শক্ত হয়ে যান, মনে হয় নিঃশ্বাসও ফেলেন না। ভাইয়া বলল, চলো বাসায় চলে যাই। বাবা বললেন, অসম্ভব, এখন নড়াচড়া করাই যাবে না, পানি খাবো। ভাইয়া ছুটে গেল পানি আনতে। বাবা এবং আমি দুজনেই রেল লাইন ধরে তাকিয়ে আছি। দেখতে পাচ্ছি রেল লাইনের স্লিপারে পা রেখে রেখে জাপানি ইঞ্জিনিয়ার আসছেন, এবং দূর থেকে তার চেহারা দেখা যাচ্ছে না। তাকে চেনা যাচ্ছে তার মাথার ছাতা দেখে। চীনাম্যান তাকে একটা হলুদ ছাতা উপহার দিয়েছেন। এই ছাতা ছাড়া তিনি কোথাও যান না। চীনাম্যানের সঙ্গে জাপানি ইঞ্জিনিয়ারের সম্পর্ক ভয়ঙ্কর খারাপ যাচ্ছে। প্রতিদিনই কথা কাটাকাটি হচ্ছে। জাপানি ইঞ্জিনিয়ার কুসুম আপুকে মন খারাপ করে বলেছেন, বুঝলে কুসুম, আমি যাই করি ব্যাটা বলে এটা কি করেছো। 1 নাম্বার স্প্যানে 300 বস্তা বালি ফেললাম, 2 দিন লাগলো বালি ফেলতে। সব কটা বস্তা যখন ফেলা হলো তখন ব্যাটা বলে কি জানো? ব্যাটা বলে, বস্তাগুলি যেভাবে ফেলেছ তাতে নদীর মাঝখানে চর জাগবে, 2 নাম্বার স্প্যানে পানির চাপ পড়বে। সব বস্তা তোলো। সব বস্তা যদি তুলতেই হয় তুই শুরুতে কেন বলিস না? এখন নদীর তল থেকে আমি বস্তা তুলব কিভাবে? ডুবুরি লাগাবো? কুসুম আপু বলল, কোনো কিছু করার আগে ওনাকে জিজ্ঞেস করে নিলেই হয়। জিজ্ঞেস করলে বলে, সব কিছু আমাকে জিজ্ঞেস করো কেন, বুদ্ধি খাটিয়ে নিজে করো। তারপর চীনা ভাষায় গালি দেয়। কি গালি? বলে কুকুতু কুকুতু। গালিটার মানে কি? মানে জানি না। চাইনিজ ভাষা জানে এমন কাউকে পেলে জেনে নেব। মানে নিশ্চয় খুবই খারাপ। যে দেশের সভ্যতা যত প্রাচীন সে দেশের গালাগালিও ততই খারাপ। চাইনিজ সভ্যতা অতি প্রাচীন, মিং ডাইনেস্টি ছিল 5,000 বছর। ওদের গালাগালি তো খারাপ হবেই। চাইনিজটার গণ্ডগোলটা কি শুধু আপনার সঙ্গে? আরে না, সবার সাথে। সবচেয়ে বেশি বাজাবাজি হয় জমশেদের সাথে। জমশেদের গায়ে সে একবার থুতু পর্যন্ত ফেলেছে। সে কি? বললাম না, অতি অসভ্য। জমশেদ প্রায়ই আমাকে বলে, দেন অর্ডার দেন, হারামির পুত্রে মগরা ব্রিজ দিয়ে নিচে ফেলে দেই। কায়দা করে স্প্যানের উপর ফেলবো, ঠাস করে মাথা ফেটে ব্রেন বের হয়ে যাবে। তারপরে পুলিশের কাছে বলবো ব্রিজ ঠিক করতে গিয়ে পা পিছলে পড়ছে। কি ভয়ঙ্কর কথা! এটা হলো রাগের কথা, সত্যি সত্যি তো কেউ ফেলছে না। জাপানি ইঞ্জিনিয়ার আমাদের দিকে এলেন না, তিনি বাজারের দিকে চলে গেলেন। ভাইয়া পানি নিয়ে এসেছে, সাথে রহমান চাচাকে নিয়ে এসেছে। বাবাকে যদি ধরাধরি করে বাসায় নিতে হয় সে একা পারবেন না। পানি খেয়ে বাবার পেটের ব্যথা মনে হয় কিছু কমেছে। তিনি নিজে নিজেই উঠে দাঁড়ালেন, স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। কেমন এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন, মনে হচ্ছে এক্ষুনি পায়ের সঙ্গে পা লেগে তিনি আছাড় খেয়ে পড়বেন। ভাইয়া বলল, বাবার শরীরটা অতিরিক্ত খারাপ করেছে, চিকিৎসা হওয়া দরকার। বাবাকে ঢাকা নিয়ে গেলে কেমন হয়? আমি বললাম, ভালোই হয়। কুসুমের টাকাটা আছে, দোকান কিছু পরে হোক, আগে বাবার চিকিৎসা হোক। রহমান চাচা বললেন, স্যারের পেছনে টাকা খরচ করা ঠিক না, ওনাকে মৃত্যু ব্যাধিতে ধরেছে, এই রোগের চিকিৎসা নাই। খামাখা টাকা নষ্ট। টাকা খুবই জটিল জিনিস, বিনা কারণে টাকা নষ্ট করা ঠিক না। হাদিসে আছে, যে অকারণে টাকা নষ্ট করে সে শয়তানের ভাই। ভাইয়া কঠিন গলায় বলল,
রহমান চাচা, সব কিছু নিয়ে কথা বলবেন না। রহমান চাচা উদাস ভঙ্গিতে বললেন, সব কিছু নিয়ে তো কথা বলি না, স্যারের বিষয়ে বলি। স্যারের বিষয়ে আমি যদি কথা না বলি, কথাটা বলবে কে? মা যখন আমাদের সঙ্গে ছিলেন তখন বাবা মাঝে মধ্যে রাতে বাসায় ঘুমোতেন। এখন মার ঘরটা খালি, ঘুমোবার জায়গার অভাব নাই। কিন্তু বাবা রাতে থাকেন স্টেশনে। মার ঘরে তিনি ঘুমোতে পারেন না, তার নাকি গা ছমছম করে। রাতে ঘুম ভাঙলে মনে হয় বিছানার চারপাশে কে যেন হাঁটাহাঁটি করছে, খালি পায়ের হাঁটার শব্দ। যে হাঁটে অন্ধকারে হাঁড়ি পাতিলের সঙ্গে মাঝে মাঝে তার পায়ের ধাক্কা লাগে, ঝনঝন করে হাঁড়ি পাতিল চারিদিকে গড়িয়ে পড়ে। তখন বাতি জ্বাললে দেখা যায় সব হাঁড়ি পাতিল জায়গা মতোই আছে, একটাও নড়েনি। মার খালি ঘরে কুসুম আপু এখন আমাকে নিয়ে ঘুমায়। এতে অনেক সুবিধাও হয়েছে। জাপানি ইঞ্জিনিয়ার ভাইয়ার ঘরে একা ঘুমোতে পারেন। ভাইয়া আগে তার বন্ধুর বাড়িতে ঘুমোতে যেত, এখন স্টেশনে ঘুমোতে যায়। সে অবশ্যই বাবার সঙ্গে ঘুমায় না, রহমান চাচার সঙ্গে ঘুমায়। বাবার শরীর ভালো না, কখন কি লাগে। কুসুম আপু ঘুমোতে যাবার আগে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করেন, তারপর বলেন, আর কোনো কথা না, এখন ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকবি, কোনো শব্দ করবি না, ঘুমিয়েও পড়বি না, জেগে থাকবি। আজ আমরা ভূত ধরব। খাটের চারপাশে যে হাঁটাহাঁটি করে তাকে হাতে নাতে ধরা হবে। আমরা জেগে থাকলে সে আসবে না। ভূত কোনোদিন ধরা যায় না, ধরা না গেলে না যাবে। সত্যি সত্যি ভূত বলে কিছু আছে, সেই ভূতই খাটের চারপাশে ঘুরে, এই প্রমাণ পেলেই আমি খুশি। কোনো কোনো রাতে কুসুমাপুর মেজাজ অত্যন্ত ভালো থাকে। মনে হয় আনন্দ তিনি ধরে রাখতে পারছেন না। তখন সত্যি করে আমি বলে ফেলি, আপু, ওই চিহ্নটা আমাকে দেখাবে না? কুসুম আপু অস্বাভাবিক গম্ভীর হয়ে বলে, কোন চিহ্ন? লাল তিলটার কথা বলছিস? হুম, যার জন্যে সব পুরুষ তোমার কথা শুনে। মাথা থেকে এটা দূর করতে পারছিস না। বললাম না দেখাবো, আজ না, এখন ঝিম ধরে পড়ে থাক, দেখি ভূতের হাঁটাহাঁটি শোনা যায় নাকি। তোমার বিয়ে কি জাপানি ইঞ্জিনিয়ারের সঙ্গে হবে? জানি না কার সঙ্গে হবে, কাউকেই আমার পছন্দ হয় না, আবার সবাইকেই পছন্দ হয়, তোকেও হয়। আমি তো খুবই ছোট। সারা জীবন তো আর ছোট থাকবি না, একদিন হঠাৎ বড় হয়ে যাবি। মানুষ কখনো আস্তে বড় হয় না, হঠাৎ বড় হয়ে যায়। কিভাবে? বলতে পারবো না কিভাবে। আর একটা শব্দ করলে পাখা দিয়ে মাথায় বাড়ি দিব। চোখ বন্ধ করে শুয়ে থাক, কিন্তু ঘুমাবি না, খবরদার ঘুমাবি না। আজ ভূত কিংবা ভূতটি যাই হোক, আমরা হাতে নাতে ধরব। কুসুমাপু, একটা কথা শুধু জিজ্ঞেস করি। কি কথা? ধলা শামসুর বউ, উনার মধ্যেও কি এই চিহ্নটা আছে? এই কথা কেন বললি? তার কাছে যে পুরুষ যায় সেই বারবার যায়, আর ফিরতে পারে না। আমাদের বদরুল স্যার গিয়েছিলেন, এখন নাকি বারবার যান। তোদের স্কুলের বদরুল স্যার? হুম। তোকে কে বলেছে? সবাই বলে। স্যার এখন আর স্কুলে আসে না। কুসুম আপু অন্ধকারে তালপাখা নিয়ে মাথায় প্রচণ্ড একটা বাড়ি দিয়ে বলল, আর একটা কথাও না। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি। শুয়ে থাকতে থাকতেই একসময় ঘুমিয়ে পড়ি। অ্যাসেম্বলির পর পর আমাদের স্কুল ছুটি হয়ে গেল। ম্যাট্রিকের রেজাল্টের পর আমাদের স্কুল সবসময় একদিনের ছুটি হয়, ভালো রেজাল্টের ছুটি। আজকেরটা তেমন না। আজ স্কুল ছুটি হয়েছে কারণ বদরুল আলম স্যার মারা গেছেন। রোগে শোকে মৃত্যু না, রেলে কাটা পড়ে মৃত্যু। তিনি রেল লাইনে মাথা দিয়ে শুয়েছিলেন, ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। হেড স্যার অ্যাসেম্বলিতে বক্তৃতা দিলেন। বদরুল আলম সাহেব এই স্কুলের আদর্শ শিক্ষক ছিলেন। দীর্ঘ 23 বছর তিনি অতি নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে স্কুল এবং নিবেদিত প্রাণ শিক্ষক হারিয়েছে। এই ক্ষতি পূর্ণ হবার না। যাই হোক, এখন অন্য একটা প্রসঙ্গ। বদরুল আলম সাহেব সম্পর্কে কিছুদিন ধরে সামান্য দুঃখজনক কথাবার্তা শোনা গেছে। সবই রটনা।
রটনায় সত্যতার লেশমাত্রও নেই। এই জাতীয় দুঃখজনক রটনা যেন প্রশ্রয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত লোকের সম্মান রাখা আমাদের সকলের কর্তব্য। বদরুল স্যারকে নিয়ে কানাঘোষা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। তিনি নাকি খারাপ জায়গায় ঘোরাঘুরি করেন। অনেকেই দেখেছে, সব দিন না। বুধবার রাতে তিনি নাকি ধলা শামসুর বউয়ের ঘরে যাবেনই। এ জাতীয় গুজবের কথা যেই শুনে সেই রেগে ওঠে, ধমকের গলায় বলে, একজন মানি লোক সম্পর্কে এইসব কি কথা! ছি! বদরুল স্যারকে আমরা চিনি না? ঘর সংসার আছে, সুখী সংসার। এক মেয়ের বিবাহ হয়েছে, আরেকটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে নিয়ে এসব কি কথা! এগুলো আর কিছুই না, কিয়ামতের নিশানা। কিয়ামতের আগে আগে মানি লোক মান হারায়, দুষ্ট লোক মান পায়। বদরুল স্যার সম্পর্কে এইসব ভালো ভালো কথা যিনি বলেন, তিনি আবার গলা নিচু করে অন্যদের বলেন, ঘটনা শুনেছেন? বুধবার রাতে রাতে কি ঘটনা ঘটে শুনেছেন? ছি ছি, কি কেলেঙ্কারি! অনেক দিন পর রেল লাইনে মানুষ কাটা পড়ল। অপঘাতের ঘটনা সব সময় দুবার করে ঘটে। পুকুরে ডুবে একজন কেউ মারা গেলে ধরেই নেওয়া যায় খুব শিগগিরই আরেকজন মারা যাবে। রহমান চাচা খুবই চিন্তিত। রেলে কাটা পড়ে আরেকজন মারা যাবে, সেই আরেকজনটা কে? ঠান্ডা মাথায় হিসাব করলেই বের হয়ে যায়। রহমান চাচা চিন্তিত মুখে হিসাব করেন। দ্বিতীয় জন যে মারা যাবে সে বদরুল স্যারের পরিচিত হতে হবে। সে পুরুষও হবে না। একজন পুরুষের পর একজন নারী, মৃত্যুগুলি এইরকমই হয়। এইসব মৃত্যু নারী পুরুষ মিলিয়ে জোড়ায় জোড়ায় হয়, এটাই নিয়ম। রহমান চাচা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তার হিসাবে বলে বদরুল স্যারের পরিবারের ওপরে এই ঘটনা ঘটবে। ঘটনা শেষ পর্যন্ত ঘটল। ভোর রাতে হইচই চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। মগরা ব্রিজের কাছ থেকে চিৎকার আসছে, লোকজন ছুটে যাচ্ছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ব্রিজটা কি ভেঙে পানিতে পড়ে গেছে? জাপানি ইঞ্জিনিয়ার বলেছিলেন, ব্রিজের যে অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পানিতে পড়ে যাবে, বিরাট ক্যালামিটি হবে। কুসুমাপু বলল, টগর, দৌড়ে যা, খোঁজ নিয়ে আয় কি হয়েছে। আমি যাবার আগেই রহমান চাচা উপস্থিত হলেন। তার মুখ হাসি হাসি। এই সকালবেলাতেই মুখ ভর্তি পান। পানের রস ঠোঁট গড়িয়ে নিচে পড়ছে। রহমান চাচা আনন্দিত গলায় বললেন, বলেছিলাম না ঘটনা ঘটবে? ঘটনা ঘটেছে। আর একজন মানুষ রেলে কাটা পড়েছে, এক্কেবারে 14 টুকরা, গোশতের দলা, চিননের কোনো উপায় নাই। কুসুম আপু হতভম্ব গলায় বললেন, কে কাটা পড়েছে? রহমান চাচা পানের পিক ফেলতে ফেলতে বললেন, নাক চাপা চীন দেশের অফিসার স্যার। কই দেশ আর মরল কই? জন্মের সময়ই নির্ধারণ হয়ে থাকে কে কই মরব। আমরার করণের কিছুই নাই। কিভাবে কাটা পড়ল? সঠিক হিস্টোরি কেউ জানে না। মনে হয় ব্রিজে উঠছিল পিসাবকরণের জন্যে। এই বেটার অভ্যাস ছিল ব্রিজের উপরে খাড়াইয়া পিসাবকরণের। অতি অসভ্য। আমি এখন আবার যাইতেছি আসল খবর আনবো। খবর কিছু পাবো কিনা বুঝতে পারতেছি না। সানাওয়ালা চলে আসছে, পুলিশ পাহারা বসছে, কাউরে যাইতে দেয় না। দুর্ঘটনা কিভাবে ঘটল তার নানান কথা শোনা যেতে লাগলো। রাত 3টার সময় টর্চ হাতে চীনাম্যানকে ব্রিজের দিকে যেতে দেখা গেছে। ক্রেনের ড্রাইভার জমশেদ বলেছে, স্যার কই যান? চীনাম্যান তাকে একটা গালি দিয়ে বলেছে, আমি কোথায় যাই তা দিয়ে তোমার কি দরকার? তারপরেই দুর্ঘটনা। 11 সিন্দুর এক্সপ্রেস ঘটনা ঘটায়। আরেকটা ভাষ্য হলো, ঘটনা কখন ঘটে, কিভাবে ঘটে কেউ জানে না। চীনাম্যান খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই মগ ভর্তি 1 মগ কফি খান। লোকমান বাবুর্চি কফি হাতে ব্রিজের দিকে যায়। সকালবেলা ব্রিজের ওপর হাঁটাহাঁটি করাও নাকি ওনার অভ্যাস। বাবুর্চি ব্রিজে উঠে চিৎকার দেয়। তার চিৎকার শুনে সবাই ছুটে আসে। আমাদের এদিকে রেলের নিচে আগেও মানুষ কাটা পড়েছে।
মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। কাটা পড়া মানুষের লাশ সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন চলে গিয়ে রেললাইন আবার ফাঁকা হয়ে গেছে। আজ সেরকম হলো না, মানুষ বাড়তেই থাকলো। সকাল 10টায় ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন চলে এলো। ট্রেন লাইন থেকে উল্টে পড়লে রিলিফ ট্রেন আসে, সেরকম কিছু হয়নি, কিন্তু রিলিফ ট্রেন চলে এসেছে। দুপুরবেলা একটা হেলিকপ্টার নামলো আমাদের স্কুলের মাঠে। হেলিকপ্টারে করে 2জন বিদেশি এবং 3জন বাঙালি নামলেন। বাঙালি 3জনের একজন আমাদের পরিচিত সেলুন কারে করে এসেছিলেন। লোকজন সব চলে এলো হেলিকপ্টার দেখতে। মগরা ব্রিজ খালি হয়ে গেল। আমাদের এদিকের মানুষ এত কাছ থেকে কখনো হেলিকপ্টার দেখেনি। এত বিরাট একটা জিনিস, কিন্তু দেখাচ্ছে খেলনার মতো। খুব সুন্দর রংচঙা খেলনা। কুসুমাপু বলল, আয় তো আমার সঙ্গে, ঘটনা কি জেনে আসি। আমি বললাম, তোমাকে যেতেই দেবে না, পুলিশ পাহারা, কাউকে যেতে দিচ্ছে না। তুই আয় আমার সঙ্গে, অবশ্যই আমাকে যেতে দেবে। কার কাছে যাবে? জাপানি ইঞ্জিনিয়ারের কাছে? হ্যাঁ, বোকা লোক তো, আমার ধারণা সে বিরাট বিপদে পড়তে যাচ্ছে। কুসুমাপু ঠিকই পুলিশের লোকজন পার হলো। তার কোনো অসুবিধা হলো না। জাপানি ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করতেও সমস্যা হলো না। তিনি অন্ধকার তাঁবুতে একা একা চুপচাপ বসে আছেন, হাতে পানির বোতল, চোখ লাল, চোখের কোণে ময়লা জমে আছে, চুল উস্কো খুস্কো। বাকি সবাই নদীর পাড়ে। নদীতে জাল ফেলা হচ্ছে। চীনা ম্যানের শরীরের কাটা সব অংশই নাকি নদীতে পড়ে গেছে, সেটা তোলার চেষ্টা। হেলিকপ্টার আসা লোকজন নদীর পাড়ে বসে আছেন। তাদের জন্য চেয়ারের ব্যবস্থা হয়েছে। বাবাকেও দেখলাম তাদের সঙ্গে। বাবার পেট ব্যথাটা যে আবার উঠেছে তা দূর থেকেই বোঝা যাচ্ছে। তিনি উবু হয়ে বসে আছেন, একটু পরপর ঘড়ি দেখছেন। পেটে ব্যথা শুরু হলেই তিনি ঘড়ি দেখেন। ব্যথাটা কখন থাকে মনে হয় তার হিসাব রাখেন। জাপানি ইঞ্জিনিয়ার মনে হলো আমাকে চিনতে পারছেন না। অবাক হয়ে তাকিয়ে আছেন, চোখে পলক পড়ছে না। কুসুমাপু বলল, আপনার কি শরীর খারাপ? জাপানি ইঞ্জিনিয়ার বিড়বিড় করে বললেন, টেনশনে জ্বর এসেছে, সকালে নাস্তা টাস্তা কিছুই খাইনি, তারপরেও একগাদা বমি করেছি, উঠে দাঁড়াতে পারি না, মাথা ঘুরে। সবাই নদীর পাড়ে গিয়েছে, আমি যেতে পারি না। এর অন্য কোনো অর্থ করে কিনা কে জানে। কুসুমাপু বলল, অন্য কি অর্থ করবে? বলতে পারে সবাই এসেছে, সে কেন আসেনি। নিশ্চয়ই কোনো কিন্তু আছে। কিন্তু থাকবে কেন? আপনি নিশ্চয়ই তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেননি। আমি কেন ধাক্কা দিয়ে ফেলব? কিংবা আপনি নিশ্চয়ই লোকজনদেরকে শিখিয়ে দেননি, এই চীনা ম্যান আমাকে খুবই যন্ত্রণা করে, তোমরা একে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দাও। কুসুম, তুমি এসব কি বলছো? কথার কথা বলছি। এ ধরনের কথা ভুলে উচ্চারণ করবে না, কেউ না কেউ বিশ্বাস করে ফেলতে পারে। কুসুম আপু কঠিন গলায় বলল, আপনার হাত কাঁপছে কেন? ঘটনা কি দয়া করে বলবেন? কোনো ঘটনা না কুসুম, আমার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব না। সব মানুষ অন্যায় করতে পারে না। আপনার হাত কাঁপছে কেন? জানি না কেন কাঁপছে, খুব ভয় লাগছে। পুলিশ কি আপনার জবানবন্দি নিয়েছে? তাদেরকে কি বলেছেন? বলেছি আমি কিছুই জানি না, ঘুম থেকে উঠে খবর পেয়েছি, যা সত্য তাই বলেছি। পুলিশ আপনার কথা বিশ্বাস করেছে? বিশ্বাস করবে না কেন? কারণ আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় আপনি সব কথা বলছেন না। কুসুম, আমার জ্বর এসেছে, সকাল থেকে মাথা ঘোরাচ্ছে, কোনো নাস্তা খাইনি, কিন্তু একগাদা বমি করেছি, এখন আবার বমি আসছে, খুবই পানির পিপাসা হচ্ছে, পানি খেতে পারি না। একটু পানি মুখে দিই, মনে হয় পানি না, চিরতার পানি মুখে দিয়েছি। কুসুম আপু কিছু বলল না, চুপ করে রইল। নদীর পার খুব হইচই শোনা যেতে লাগলো। মনে হয় ডেড বডির অংশ পাওয়া গেছে। হইচই শুনে জাপানি ইঞ্জিনিয়ারের মুখ হঠাৎ ছাইবর্ণ হয়ে গেল।
তিনি বিড়বিড় করে বললেন, রাত ৩টার সময় জমশেদ এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলল। মদ খেয়ে ভূত হয়ে এসেছে। তার মুখ থেকে মদের গন্ধ আসছে। ঠিকমতো দাঁড়াতেও পারছে না, টলছে। আমাকে বলল, চীনাম্যানকে সে মগরা ব্রিজের লাইনের ওপর দড়ি দিয়ে বেঁধে রেখেছে। একটু পরেই 11 সিন্ধুক এক্সপ্রেস আসবে, তখন ঘটনা ঘটবে। আমি তার কথা বিশ্বাস করিনি, ভেবেছি মাতালের প্রলাপ। তারপরেও টর্চ লাইট নিয়ে বের হয়েছি। ততক্ষণে 11 সিন্ধুক এসে গেছে। দূর থেকে সার্চ লাইট দেওয়া হচ্ছে। আমি ব্রিজের টর্চ মেরে দেখি সত্যি সত্যি চীনাম্যানকে পুলের ওপর শুইয়ে বেঁধে রেখেছে। সে চিৎকার করে তার ভাষায় কী সব বলছে, কাঁদছে। সে যত কাঁদে, জমশেদ আর তোর লোকজন তত হাসে। ওদের মাথার ঠিক নাই, গলা পর্যন্ত মদ খেয়েছে। তুমি তো জানো কুসুম, আমার কোনো সাহস নাই যে আমি ব্রিজের ওপর উঠে তাকে বাঁচানোর চেষ্টা করব। 11 সিন্ধুর এক্সপ্রেস আমার চোখের সামনে তার উপর দিয়ে চলে গেছে। শেষের দিকে চীনাম্যান কোনো চিৎকারও করে নাই, কান্নাকাটিও করে নাই, রেল ইঞ্জিনের দিকেও তাকায় থাকে নাই, আমার দিকে তাকায় ছিল। জাপানি ইঞ্জিনিয়ার বমি করলেন। নদীর পার থেকে আবার হল্লার শব্দ শোনা গেল। কুসুমাপু বলল, তুই একটু বাইরে গিয়ে বসতো টগর, আমি না ডাকলে তাঁবুতে ঢুকবি না। আমি বাইরে দাঁড়িয়ে আছি। দূর থেকে দেখছি একটা কাটা হাত নিয়ে কে একজন তাঁবুর দিকে আসছে, আর পেছনে অসংখ্য মানুষ। কাটা হাতটা থেকে টপ টপ করে পানি পড়ছে। এক বর্ষা পার হয়ে আরেক বর্ষা এসেছে। সেই বর্ষা চলে গিয়ে আরও এক বর্ষা আমাদের নান্দাইল রোড স্টেশনে এসেছে। সব আগের মতোই আছে, আবার কিছুই আগের মতো নেই। মগরা ব্রিজের কাছে আবারও তাঁবু পড়েছে। অন্য এক ইঞ্জিনিয়ার সেই তাঁবুতে থাকেন। ভদ্রলোক বয়স্ক, মুখ ভর্তি ধপধপে সাদা দাড়ি। তারও অভ্যাস জাপানি ইঞ্জিনিয়ারের মতো ব্রিজের স্প্যানে সন্ধ্যাবেলা বসে থাকা। তার সঙ্গে জায়নামাজ থাকে। সন্ধ্যা মিলালে তিনি জায়নামাজ পেতে নামাজ পড়েন। দৃশ্যটা দেখতে আমার কেন জানি ভালো লাগে। আমি সুযোগ পেলেই দৃশ্যটা দেখতে যাই। কুসুম আপুকে তার বাবা নিজের কাছে নিয়ে গেছেন। তিনি তার বাবার সঙ্গে রাজশাহীতে থাকেন, সেখানের কলেজে পড়েন। ছুটি ছাটায় আমাদের দেখতে আসবেন বলে চিঠি লেখেন, কিন্তু আসেন না। বাবার পেটের ব্যথাটা সেরে গেছে, কোনো রকম ওষুধপত্র ছাড়াই সেরেছে। তবে অসুখ সারলেও হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন। মাথার চুল সব পেকে গেছে, সামনের পাটির দুটা দাঁতও পড়ে গেছে। যখন কথা বলেন দাঁতের ফাঁক দিয়ে জিহ্বা দেখা যায়, খুবই অদ্ভুত লাগে। তিনি রাতে স্টেশনেই ঘুমান। আরেকটা মেল ট্রেনের স্টপেজ এখানে দিয়েছে, কারণ একজন মন্ত্রীর বাড়ি এই অঞ্চলে। মন্ত্রী চেষ্টা তদবির করে নান্দাইল রোড স্টেশনে মেল ট্রেন থামাবার ব্যবস্থা করেছেন। কাজেই এখন নান্দাইল রোড স্টেশনে রাতে 3টা মেল ট্রেন থামে। বাবাকে স্টেশনে না ঘুমিয়ে উপায় কি? বাসায় আমি এবং রহিমা ফুপু, আমরা দুজন শুধু ঘুমাই। রহিমা ফুপুর অঘুমে রোগ হয়েছে, সারা রাত তিনি হাঁটাহাঁটি করেন। ভাইয়া চলে গেছে বিদেশে, এখন আছে নিউজিল্যান্ডে। তিনি চেষ্টা করে ভাইয়াকে বিদেশে নিয়েছেন। ভাইয়া বরফে হাত পা ছড়িয়ে শুয়ে আছেন, এমন একটা ছবি পাঠিয়েছেন। বাবা সেই ছবি দেখে বলেছেন, গাধাটাকে তো চেনা যায় না, করছে কিসে, বরফ খাচ্ছে নাকি? আমি আর বাবা, আমরা দুজন মাকে দেখতে গিয়েছিলাম। বাবা মাকে এই ছবিটি দিয়ে বললেন, সুরমা বলো তো কে? মা সঙ্গে সঙ্গে বললেন, রঞ্জু। পাক্কার মধ্যে শুইয়া আছে কেন, তার কি হয়েছে? বাবা বললেন, পাক্কা না, বরফে শুয়ে আছে। রঞ্জু বিদেশে আছে, খুব ভালো আছে, তোমার জন্য টাকা পাঠিয়েছে। মা ভাইয়াকে চিনতে পারলেও আমাকে আর বাবাকে একেবারেই চিনতে পারলেন না। আমাকে রাগী গলায় বললেন, এই ছেলে, তুমি একটু দূরে সরে বসো, গায়ের ওপর উঠে যাচ্ছ কেন? বাবা মা সহবত শিক্ষা দেয় নাই?
জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কথা বলা হয়নি, তার কথা বলি। চীনাম্যান হত্যা মামলায় তাকেও আসামি করা হয়। জমশেদ জবানবন্দিতে বলে সে যা করেছে সাইট ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সাহেবের নির্দেশে করেছে। মামলা অনেক দিন চলে, রায় হয়। জাপানি ইঞ্জিনিয়ারের যাবজ্জীবন কারাদণ্ড এবং 3 জনের ফাঁসির হুকুম হয়। জাপানি ইঞ্জিনিয়ার হাজত থেকে কুসুম আপুকে একটা চিঠি লেখেন। কুসুম আপু থাকেন রাজশাহীতে। সেই চিঠিটা আমি নিজের কাছে রেখে দিই। চিঠিতে তিনি লিখেছেন, প্রিয় কুসুম, মিস ফ্লাওয়ার, আমাদের মামলার রায় হয়েছে। সেই খবর নিশ্চয়ই পত্রিকা মারফত জেনেছ। সবার ধারণা বিদেশি নাগরিক হত্যার কারণে রায় অত্যন্ত কঠোর হয়েছে। আমার দুর্ভাগ্য, আমি যে নির্দোষ এটা প্রমাণ করতে পারি নাই। অবশ্য যাবজ্জীবন কারাদণ্ড শুনতে যেমন ভয়াবহ, আসলে তা না। ভালো ব্যবহারের কারণে জেলখানায় অনেক রেয়াত পাওয়া যায়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিদের কেউই 10 থেকে 11 বছরের বেশি জেল খাটে না। আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, 10 বছর পর তোমার বয়স হবে মাত্র 27। এটা কোনো বয়সই না। 10 বছর জেলে আমার খুব কষ্টে কাটবে, এটা ঠিক। কষ্টের পরেই সুখ। যার যত কষ্ট তার তত সুখ। সেই সুখের কথা ভেবেই আমার ভালো লাগছে। এখন একটা আনন্দের সংবাদ দিই। মামলার রায়ের বিরুদ্ধে আমার ব্যারিস্টার মশিহুজ্জামান, লিঙ্কনস পাশ করা ব্যারিস্টার, ঝানু লোক। মামলার শুরুতে তাকে পেলে খুবই উপকার হতো। যাই হোক, আল্লাহর অসীম রহমত তাকে এখন পাওয়া গেছে। হাইকোর্টে আপিল করেছেন। তিনি 100% নিশ্চিত হাইকোর্টের রায়ে আমি খালাস পেয়ে যাব। আমার নিজেরও তাই ধারণা। কুসুম, তুমি ভালো থেকো, হতাশ হবে না। আল্লাহ পাক যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। আমি সারাক্ষণই তোমার কথা ভাবি। ওই ভয়ঙ্কর দিন তাঁবুতে তুমি হঠাৎ কাঁদতে শুরু করলে, ছবিটা এখনও আমার চোখে ভাসে। দুঃখের মধ্যেও আনন্দ পাই। হাইকোর্টের আপিলের রায় জাপানি ইঞ্জিনিয়ারের জন্য খুবই খারাপ হয়। 3 জনের ফাঁসির জায়গায় হাইকোর্ট জাপানি ইঞ্জিনিয়ার সহ 4 জনের ফাঁসির আদেশ দেয়। কুসুম আপুকে লেখা জাপানি ইঞ্জিনিয়ারের চিঠিটা আমি মগরা ব্রিজ থেকে নদীতে ফেলে দিই। এই চিঠিটার কথা কুসুম আপুর না জানাই ভালো। কুসুম আপু রাজশাহী থেকে মজার মজার চিঠি লেখেন। এই টগর, রাতে ট্রেনের শব্দ শুনলেই কিন্তু লাফ দিয়ে বিছানায় উঠে বসবি, কারণ তোদের সবাইকে চমকে দেবার জন্য কোনো এক রাতে আমি হুট করে উপস্থিত হব। আমি এসে যদি দেখি তুই ঘুমাচ্ছিস, তাহলে কিন্তু অসুবিধা আছে। স্যাম্পল হিসেবে একটা চুল ছিঁড়ে পাঠালাম। খবরদার হারাবি না, আমি এলে আমাকে ফেরত দিতে হবে। রাতে ট্রেনের শব্দ শুনলেই আমার ঘুম ভেঙে যায়। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই মনে হয় সব মানুষের মধ্যে একটা স্টেশন থাকে, সেই স্টেশনের সিগন্যাল ডাউন করা। স্টেশনে সবুজ বাতি জ্বলছে। আনন্দময় ট্রেনের জন্য অপেক্ষা। কারো কারো স্টেশনে ট্রেন সত্যি সত্যি এসে থাকে, কারো কারো স্টেশনে ট্রেন আসে ঠিকই, কিন্তু মেল ট্রেন বলে থামে না, ঝড়ের মতো উড়ে চলে যায়। রাতের বেলা ট্রেনের শব্দ শুনলে আমি বিছানায় উঠে বসি ঠিকই, কিন্তু স্টেশনে যাই না। ধলা শামসু যায়, হাতে হারিকেন ঝুলিয়ে ছুটে যায়। প্রতিটি কামরা লণ্ঠন উঁচিয়ে দেখে। তার স্ত্রী বাজার ছেড়ে চলে গেছে। ধলা শামসুর ধারণা কোনো এক রাতের ট্রেনে সে আবারও এখানে ফিরে আসবে। তার স্ত্রী যেহেতু খারাপ মেয়ে মানুষ, সে দিনের ট্রেনে আসবে না, রাতের ট্রেনে আসবে। লম্বা ঘোমটা দিয়ে ট্রেন থেকে নামবে। লম্বা ঘোমটা টানা কাউকে নামতে দেখলেই ধলা শামসু তার কাছে ছুটে যায়। গলা নামিয়ে ফিসফিস করে বলে, আপনার নাম, আপনার পরিচয়? গল্প কক্ষতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা স্টেশন 5ম এবং শেষ খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।